বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা আহ, 31 দফা আমাদের 31 দফার যে পয়েন্টগুলো এটি এই অনুষ্ঠানে উপস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা আলোচনা করলাম, আপনারা আলোচনায় ছিলেন, আপনারা অনেকক্ষণ আগে থেকে আলোচনা শুরু করেছেন। আপনারা শুনেছেন মঞ্চে থেকে উপস্থাপক বৃন্দ বা স্পিকার বৃন্দ ওনারা সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তারপরে প্রশ্নোত্তর পর্ব হয়েছে। তো আমি আর সেগুলোতে যেতে চাইছি না। বাই নাও এর মধ্যে আপনাদের হাতের মধ্যেও প্রত্যেকের হাতেই আমি দেখছি 31 দফা আছে, ঘরের ভেতরে ঘরের বাইরে অনেকে, আপনার প্রায় 500 জনের মতন আপনারা এখানে বসে আছেন স্টুডেন্ট। আহ, আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে আমি যাদের সাথে কথা বলছি, আমি যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে বলে দেওয়া যায়, ইউ দি ফিউচার। আপনারা হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, এটাই বাস্তব, এটাই সত্য। তো স্বাভাবিকভাবেই আমার যখন প্রশ্ন উত্তর আমি আপনাদের সাথে পার্টিসিপেট করছিলাম তখন একটা কথা বলেছিলাম যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাভাবিকভাবেই আমার যেই যতদিনের রাজনীতির সাথে আছি, যতদিন ধরে রাজনীতির অভিজ্ঞতা, আহ, বিভিন্ন জায়গায় গিয়েছি, দেশের বিভিন্ন বিষয় দেখেছি, মানুষের বিভিন্ন কথা শুনেছি। আহ, বিগত 15-16 বছরে রাজনীতি কি হয়েছে কি না হয়েছে কম বেশি আপনারা সকলেই দেখেছেন, আপনারা দেশে ছিলেন, আমি দেশের বাইরে থেকে যতটা সম্ভব দেখেছি। বিদেশে থাকার বাধ্য হয়ে বিদেশে থাকার কারণে আমার কিছু জিনিস দেখার সুযোগ হয়েছে। আহ, সেগুলো আমি চিন্তা করেছি এই বিষয়গুলো নিয়ে। তো যেহেতু আমি বললাম যে আপনারা হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, আজকে আমি বাংলাদেশের যারা আপনারা ভবিষ্যৎ তাদের সাথে আমি আমার কিছু চিন্তা শেয়ার করতে চাই। এই চিন্তার অনেকগুলো এরই ভিতরে 31 দফায় আপনারা পেয়েছেন, আপনারা নিজেও আলোচনা করেছেন, নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। মঞ্চে যারা উপস্থাপকবৃন্দ আছেন বা আলোচকবৃন্দ আছেন ওনারা ওনাদের অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো। আমি কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন ধরেন, যেহেতু আপনারা স্টুডেন্ট, এখানে উপস্থিত প্রত্যেকে আপনারা স্টুডেন্ট, আমি শিক্ষাটা দিয়ে শুরু করতে চাই। যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কিরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত, এবং আমাদের 31 দফার মধ্যেও আছে, যে শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো, বাজেট বৃদ্ধি করব। আমরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা ক্ষেত্রে যদি কিছু করতে হয় প্রথমেই সেটা করা উচিত প্রাইমারি লেভেলে। প্রাইমারি শিক্ষা কেন্দ্রে, শিক্ষা স্কুলে শিক্ষক, ছাত্র ছাত্রী, এদের উপরে আমাদের প্রথম জোরটা দেওয়া উচিত। এখন প্রথম জোর দিতে আপনি কি বলেন, প্রথম জোর দিতে কি আমরা বুঝবো যে সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং গড়ে তোলা? আমি এটার পক্ষে নই, আমি এটার পক্ষে নেই। হ্যাঁ, কোনোটা যদি ভাঙাচোরা কিছু থাকে মিনিমাম সেটাকে আমরা ঠিক করে নেব যাতে শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারেন, ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারে। কিন্তু আমরা জোর দিব কোয়ালিটির উপরে, শিক্ষকের কোয়ালিটির উপরে। বাজেটটা আমরা এখানে বেশি দিব আমি মনে করি, আমার যেটা চিন্তা, যাতে করে আমরা ভালো শিক্ষক পাই। প্রাইমারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যাতে বৃদ্ধি পায়, তাদেরকে আমরা ভালো করে ট্রেনিং দিব, বছরে 2বার 3বার 4বার আমরা ট্রেনিং দিব। সমাজের যারা মেধাবী স্টুডেন্ট, সাধারণত একটা কথা বা একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আচ্ছা, যেই ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না বা রেজাল্ট ভালো করেনি, প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও। নো, এই অ্যাটিচিউডটা পরিবর্তন করতে হবে, এই চিন্তার পরিবর্তন করতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষক সেই মানুষটিই হবেন যে একজন ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে তার পরিবার, তার সমাজের কাছে গ্রহণযোগ্য। কারণ যদি মেধাবী একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা বানাতে পারি, তৈরি করতে পারি, ট্রেনিং দিতে পারি ভালোভাবে, তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টুডেন্টটা যখন এই শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। স্বাভাবিকভাবেই সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। এটি গেল খুব সংক্ষেপে একটি বিষয়। এবং এর জন্য যে শুধু ট্রেনিং দিব আমরা তা না, পাশাপাশি ট্রেনিং এর পাশাপাশি আমাদেরকে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হবে। কোন সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে যে শুধু
পুঁথিগত বিদ্যা যদি বাচ্চাদেরকে, হ্যাঁ ভালো বই দিব আমরা, সিলেবাসগুলো ভালোভাবে করব, ভালো বই দিব, শুধু তাই নয়, সাথে সাথে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে। সামাজিক কতগুলো মূল্যবোধ আছে, ঠিক আছে, মুরব্বীদেরকে, গার্জিয়ানদের, সিনিয়রদেরকে দেখলে আমরা কিভাবে কথা বলবো, সালাম দিব, আমাদের যেটা ধর্ম অনুযায়ী সামাজিক মূল্যবোধ যেটা আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, যার যার ধর্মে সেই মূল্যবোধগুলো শিক্ষা দেওয়া হবে। আহ, কিভাবে কথা বলতে হবে একজন মানুষ বিপদে পড়লে, এখানে আহ, একজন আমাদের একজন এরিসা বোধহয়, খুব সম্ভব এরিসা, সে তার বক্তব্যে একটা কথা বলেছে যে জীব জন্তুর দের ব্যাপারে, যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষই আহ, অপ্রয়োজনভাবে জীবজন্তুকে কষ্ট দিয়ে থাকে। কাজেই এই যে মানুষ বিপদে পড়লে বা একটা জীবজন্তু বিপদে পড়লে তারকে সাহায্য করা, অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে শিখাতে পারি, আমি মনে করি আস্তে আস্তে এটার একটা পজিটিভ ইফেক্ট আমরা সমাজে দেখতে পাবো। সময় লাগবে হয়তো কিছুদিন, কিন্তু আমরা দেখতে পাবো। একটা বিরাট বড় বিষয় আছে, যেই বড় বিষয়টি হচ্ছে যে, বড় বিষয় আছে সেটি হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতি, আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে আমাদেরকে। এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে, দেশকে বের করে নিয়ে আসতে হবে। আমরা দুর্নীতি যেমন বিগত আমাদের সরকারের সময়, বিএনপি যখন সরকার পরিচালনা করেছে, তখন দুর্নীতি দমন কমিশনে একটা আইন করেছিল যে দুর্নীতি দমন কমিশন কোনো পারমিশন লাগবে না কারো বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে, সরকারের কোনো পারমিশন লাগবে না, ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা। আহ, বিগত স্বৈরাচার সরকার, পলাতক সরকার, তারা কিন্তু এই আইনটিকে আবার পরিবর্তন করেছিল যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন করতে হয় সেক্ষেত্রে পারমিশন নিতে হবে। বিএনপি কিন্তু এটা উঠিয়ে দিয়েছিল। তো এখন যাই হোক, এটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু এই যে দুর্নীতি, দুর্নীতি জিনিসটা, দুর্নীতি বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। সে যদি অর্থ তছরূপ করে দুর্নীতি তা না, মিথ্যে কথা বলা দুর্নীতি, ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করা দুর্নীতি, কারো ক্ষতি করা দুর্নীতি, এরকম অনেক দুর্নীতির ব্যাপক। কিন্তু আমরা যদি ভালো মানুষগুলোকে, মেধাবী মানুষগুলোকে শিক্ষক করতে পারি, এবং তারা যদি বাচ্চাদেরকে সেভাবে শেখাতে পারে যে দুর্নীতি খারাপ, দুর্নীতি বিষয়টা খারাপ, কারোকে ক্ষতি করা খারাপ, মিথ্যে কথা বলাও দুর্নীতি খারাপ, ট্রাফিক আইন ভঙ্গ করা খারাপ, কারো ক্ষতি করা খারাপ, অবশ্যই অর্থ তছরূপ করা খারাপ, কাউকে ঠকানো খারাপ, এই বিষয়গুলো যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে আস্তে 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 ঢুকিয়ে দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ এফেক্ট পাবো। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি। আমার পরিচিত একটা ছেলে আছে, এখানে থাকে। তো ওর একটা ছোট ছেলে আছে, ছেলেটার বয়স এখন 8-10 বছর হবে। আমি যেই ঘটনাটা বলছি এটা প্রায় আরো 5-6 বছর আগের ঘটনা, যখন বাচ্চাটার বয়স ছিল 5 কি 6 এরকম বয়স হবে বোধহয় ওর। ওকে স্কুলে শিখিয়েছে এই দেশে, ও তখন প্রাইমারি স্কুলে পড়ে, এখনো প্রাইমারিতেই, তো ক্লাস 6-এই বোধহয় আছে, প্রায় 6-এর ভিতরেই আছে। তো ও স্কুলে শিখেছে যে গাড়িতে যখন উঠবে সিট বেল্ট পরতে হবে, ইভেন পিছনেও যখন বসবে, পিছনে সিটে বসবে, সিট বেল্ট পরতে হবে। তো ওর বাপ একজন ড্রাইভ করছে, ওর বাবা একজন একদিন ড্রাইভ করছে, সিট বেল্ট পরেনি সে, বাচ্চা ধরে বসেছে, এই তুমি কেন সিট বেল্ট পরছো না, সিট বেল্ট পরতে হবে, টিচার বলেছে সিট বেল্ট পরতে হবে। বাচ্চাটার মাথায় কিন্তু ঢুকে গেছে। আরেকদিন রাস্তা পার হচ্ছে, তো রাস্তা পার হলে, এই দেশে রাস্তা পার হলে অনেকগুলো জেব্রা ক্রসিং আছে যেখানে আপনি একটা সুইচ আছে, টিপ দিলে কিছুক্ষণ পরে গ্রিন হয়ে যায়, ওটা গাড়িগুলো থেমে যায়, আপনি পার হবেন। তো অনেক মানুষই একটু এদিক ওদিক দেখে, যখন দেখে গাড়ি টাড়ি কম আছে বা একটু দূরে আছে, হেঁটে পার হয়ে যায়, ওই সিগন্যালটা আর দেয় না। ও একদিন ওরকম করতে গেছে, ওর বাচ্চা রিয়াক্ট করেছে, কি ব্যাপার তুমি এইভাবে পার হলে কেন, আগে এটা গ্রিন হবে তারপরে তুমি রাস্তা পার হবে। তো বিষয় হচ্ছে যে এরকম ছোট ছোট বিষয় আমরা যদি বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ, আপনারা যেরকম ভবিষ্যৎ, আপনাদের পরে যারা আছে তারা পরবর্তী ভবিষ্যৎ আমাদের, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি, এবং শিক্ষকদেরকে যদি আমরা সেরকম ভালো মানুষদেরকে শিক্ষক করতে পারি, আমি বিশ্বাস করি 5 বছর না, বাট 10 বছরের পরে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো, 10-12 বছর পরে আমরা ভালো রেজাল্ট পাবো। আসুন, এটা খুব সংক্ষেপে আমি একটি চিন্তা বললাম আমার। এখন আসুন তারপরে, আহ, আমি দেখেন, মনে করি আপনারা এখানে আছেন, আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনাদের মধ্যে অনেকেই দেশে থাকবেন, অনেকেই আপনারা বিদেশে চলে যাবেন কর্মসংস্থানের জন্য। বিদেশে যারা যান, যারা শিক্ষিত হয়ে বিদেশে যান বা অল্প অর্ধশিক্ষিত যারা বিদেশে যান বিভিন্ন চাকরি বাকরি কর্মসংস্থানের জন্য, একটা সমস্যা দেখা দেয় অনেকেরই আমাদের, সেটা হচ্ছে ভাষার সমস্যা।
যেসব দেশে ইংরেজি কথা বলার বা ইংরেজি ভাষা চালু আছে সেখানে হয়তো অত সমস্যা হয় না। বাট যেখানে ইংরেজি ভাষা সেভাবে চালু নেই, এরকম অনেক দেশই আমাদের দেশের মানুষ যান কর্মসংস্থানের জন্য, কিন্তু ভাষা একটা প্রবলেম হয়ে দেখা দেয়। এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যদি আপনি সেই দেশের ভাষাটা কম বেশি জানতেন, আপনি আরো বেটার জব পেতে পারতেন, কিন্তু ভাষার কারণে হয়তো আপনি একটু পিছিয়ে পড়ছেন। আমি মনে করি অন্তত ক্লাস সিক্স থেকে অন্তত ক্লাস সিক্স থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা যদি এটা যারা এক্সপার্টস আছেন তাদের সাথে অবশ্যই আলাপ করব, বাট এরকম আমরা সুযোগ পেলে, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে আমি এরকম কিছু একটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলা আমরা সবাই বলছি, বাংলা স্কুল কলেজে পড়ছি, আমরা শিখছি, ইংরেজিটাও কম বেশি শিখছি, কিন্তু ইংরেজিটাকে আমরা কম্পালসারি করব, একদম কম্পালসারি করব। এটা গেল এক নম্বর। আপনি ইংরেজি শিখলেন, আপনার ক্লাস সিক্স থেকে বা ফাইভ থেকে যদি 10 পর্যন্ত ধরেন, 5টা বা 6টা আপনি ক্লাস ধরছেন, এইভাবে যদি আপনি ধরেন, আপনাকে আরেকটা ভাষা শিখতেই হবে। একদম এটা কম্পালসারি, ভাষা শিখতেই হবে আপনাকে। বাংলা শিখলেন, ইংরেজি শিখলেন, থার্ড একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। দ্যাট কুড বি ইটালিয়ান, দ্যাট কুড বি ফ্রেঞ্চ, দ্যাট কুড বি জার্মান, দ্যাট কুড বি ম্যান্ডারিয়ান, দ্যাট কুড বি অ্যারাবিক, দ্যাট কুড বি জাপানিজ। অর্থাৎ আপনাকে এই ভাষাগুলো, আপনার যেটা পছন্দ, একজন স্টুডেন্ট হিসেবে আপনার যেটা পছন্দ, আপনি সেই ভাষাটি বেছে নেন। তাহলে আপনি ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখলেন, এবং 2 থেকে 3 বছরের মধ্যে আপনি সেই ভাষাটি যদি রপ্ত করে নেন, ফোর্থ একটা ল্যাঙ্গুয়েজে আমরা যাব, সেটা হয়তো আমরা অপশনাল রাখলাম। কিন্তু ইংরেজির পাশাপাশি আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ আমি কম্পালসারি রাখতে চাই। আমি মনে করি এটার সাথে বোধহয় আপনারা মনে হয় প্রায় সবাই এটার সাথে এগ্রি করবেন। একটা মানুষ যখন বাইরে যাবে, আপনি বাংলা তো জানেনই, জানেন ইংরেজিটা আপনি ভালো জানেন, সাথে যদি আপনি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন, আর যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম এরকম 8টা 10টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে আপনি একটা বেছে নেবেন ল্যাঙ্গুয়েজ যদি জানেন। আমার কাছে মনে হয় সেইরকম এইরকম ভাষা জানা মানুষ যখন বাইরে যাবে, কর্মসংস্থানের ক্ষেত্রে খুব একটা তাকে দুর্ভোগ পোহাতে হবে না। এরকম অনেকগুলো দেশে যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম, এই এই দেশগুলোতে এ, অনেক চাকরি বাকরির ব্যবস্থা থাকে, জব এর অপরচুনিটি থাকে। সেক্ষেত্রে এই সমস্যাটা অনেকাংশে দূর হবে। আসুন এবার এবার আরেকটা জিনিস আমি মনে করি আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি, স্কুল লেভেল থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, কি সেটা, আহ, আমি মাঝে মাঝেই বলি, যেভাবেই হোক হয়নি, আমার যেরকম খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কিবোর্ড শেখার, পিয়ানো বা কিবোর্ড শেখার ইচ্ছা ছিল আমার, বাট যে কোনো কারণেই হয়নি। আমার কাছে কেন জানি মনে হয় আপনারা এখানে যারা বসে আছেন, অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা আপনারা কোনো না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা শিখতে চান বা ইচ্ছা করে শিখতে আপনাদের। আছেন না? আচ্ছা বলেন তো কে কে আছেন, হাত তুলবেন নাকি, সামনে যাদের দেখতে পাচ্ছি আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চান। দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে আমরা অনেককে এখানে পেলাম। আমার ইচ্ছা যে আমাদের বাচ্চারা যারা থাকবে, লেখাপড়ার পাশাপাশি আপনার ইচ্ছা যদি গিটার, আপনি গিটার শিখতে পারেন, আপনার ইচ্ছা কিবোর্ড, আপনি কিবোর্ড শিখতে পারেন, আপনার ইচ্ছা হারমোনিয়াম, আপনি হারমোনিয়াম শিখতে পারেন, আপনার ইচ্ছা ফ্লুইড বাঁশি, আপনি বাঁশি শিখতে পারেন। অর্থাৎ কোনো না কেন একটা মিউজিক্যাল, আপনাকে একটা মিউজিক আপনাকে শিখতেই হবে কম্পালসারি। এটার উপরে পাশ ফেল নির্ভর করবে। সো আমার একটা স্টুডেন্ট যখন আস্তে আস্তে বড় হবে, সে 3টা থেকে 4টা ল্যাঙ্গুয়েজ জানছে, সে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে বাজাতে পারছে। অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম তার হচ্ছে পড়ালেখার পাশাপাশি। সবাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হবে তা তো না, বাইরেও তো কেউ কিছু হতে পারে। অনেককে আমি দেখেছি যে ডাক্তারি পড়েছে কিন্তু ফাইনালি ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ারিং পড়েছে হয়নি, অন্য কিছু হয়েছে, তার শখের একটা কোনো সাবজেক্ট হয়েছে। অর্থাৎ আমাদের প্রচুর প্রতিভা আছে সারা দেশে, আপনারা যারা ছড়িয়েছেন আপনাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে। আপনি তো, আপনি যদি একটা মিউজিক শেখেন, আপনি তো ইয়ানির মতন আপনি একজন মিউজিশিয়ান হলেও তো হয়ে যেতে পারেন। আশা করতে আমাদের দোষ কোথায়? এটা আমরা যখন ইয়াং ছিলাম, আমরা ইয়ানি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইটালিয়ান বাজাতো, আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা, হয়তো অনেকেই শুনেছেন, খুব সুন্দর ওর মিউজিকগুলো। তো এখন আহ, হতেও পারেন এরকম। তো আমি মনে করি এইভাবে আমরা প্রতিভাগুলোকে বের করে আনবো। তারপরে আমি আরেকটা জিনিস মনে করি যে ইন্ট্রোডিউস করলে ভালো হবে। নর্মালি দেশে থাকতে আমি ব্যাডমিন্টনটা খেলতাম কম বেশি, এটা খেলার শখ ছিল। আমার ভাই অবশ্য খেলাধুলার এক্সপার্ট ছিল, ও এমন কোনো খেলা ছিল না খেলতো না। ক্রিকেটটা হয়তো বেশি খেলতো, ফুটবলটা বেশি খেলতো, বাট সব খেলাই সে খেলতো, ও খেলার এক্সপার্ট ছিল। আমি ওয়াজ নট ইন্টু ভেরি মাচ ইন্টু স্পোর্টস আমি। এনিওয়ে, বাট আমি মনে করি আপনারা আমার মতন অলস না।
আমি মনে করি আপনারা কম বেশি সবাই এখানে কোনো না কোনো খেলাধুলা পছন্দ করেন। আমিও মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে সে মানে স্কুল থেকে শুরু করে একদম আমরা যদি ধরি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো গেমস পছন্দ করেন। আমরা তো এরকমও করতে পারি, কম্পালসারি করে দিতে পারি কতগুলো খেলা যেগুলো বাংলাদেশে কম বেশি জনপ্রিয় খেলা। অর্থাৎ আপনাকে কোনো না কোনো একটা গেমস আপনাকে শিখতেই হবে, সেই গেমসের মধ্যে আপনাকে থাকতেই হবে, এবং গেমসের ওটার মধ্যে শুধু যে ওটা অপশনাল থাকবে বা করলে করলাম না করলে করলাম না, নট দ্যাট, এটা অপশনাল থাকতে হবে। এটা ফুটবল হতে পারে, এটা হাডুডু হতে পারে, এটা ব্যাডমিন্টন হতে পারে, এটা টেবিল টেনিস হতে পারে, এটা বাস্কেটবল হতে পারে, এটা ভলিবল হতে পারে, এটা ক্রিকেট হতে পারে, এনি গেম। আমরা কয়েকটা গেম রাখবো, এই গেম আপনাকে করতেই হবে, পার্টিসিপেট এটাতে করতে হবে। অর্থাৎ প্লেয়ার হিসেবে যে আপনার ভিতরে প্রতিভাটা আছে সেটাকে আমরা বের করে আনতে চাই, সেটাকে আমরা প্রপারলি প্রকাশ করতে চাই সেটা। তাহলে একটা স্টুডেন্ট 3টা থেকে 4টা ভাষা জানছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি বাজাচ্ছেন, আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, আপনি একটা খেলাতে আপনি খুব ভালো। আসুন এবার আরেকটা জিনিস আমি করতে চাই। আহ, আমার হাতের লেখা খুব খারাপ, অনেক সময় আমি নিজেও বুঝি না। আমি যখন আমার ওয়াইফকে কিছু দিলেও আমাকে বলে যে এটা কি লিখেছো তুমি, আমি গিয়ে আবার পড়ে দিই ওকে কি লিখেছি। বাট আমি মনে করি সবার হাতের লেখা এত খারাপ নয়, সবার হাতের লেখা খারাপ নয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা হাতের লেখা সুন্দর এবং খুব সুন্দর ড্রয়িং বা আর্ট আপনারা করতে পারেন। আমরা তো আমাদের এরকম অনেকের ইচ্ছা আছে, অনেকের আর্টিস্ট হবার ইচ্ছা আছে, বাট সামাজিক কারণে পারিবারিক কারণে হয়তো আমরা অনেকে হতে পারি না, বাট হওয়ার মনের মধ্যে ইচ্ছা আছে। পরিবার হয়তো বিভিন্ন অর্থনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে পরিবার তাকে সেই সুযোগটা দিতে পারে না। আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সুযোগটা করে দিতে পারি আমাদের সেই প্রতিভাবান ভবিষ্যৎ প্রজন্মকে, যে ঠিক আছে আর্ট, আর্টটা যদি আমরা তাদেরকে শেখাতে পারি, সে যদি সুন্দর হতে হতে পারে, সে একজন বড় আর্টিস্ট হতে পারবে, বড় আর্টিস্ট জয়নুল আবেদিন সাহেবের মতন একজন বড় আর্টিস্ট হতে পারবে। হয়তো আপনাদের এখানেই, আপনাদের ভেতরেই হয়তো অনেকে এরকম বসে আছেন আপনারা, যাদের মধ্যে সেই প্রতিভা আছে, কিন্তু প্রতিভাটা বিকশিত করার সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা আমরা তৈরি করতে চাই। তাহলে খুব সংক্ষেপে যদি বলি আমরা, দেখুন, একটা মানুষ আপনাদের এখানে যেমন ধরেন, ঠিক আছে আজান, আমরা যে উদাহরণ হিসেবে যদি আজানের কথা ধরে নেই, ওই যে নড়ে চড়ে বসছে নাম বলার সাথে সাথে, আচ্ছা আজানের কথা যদি আমরা ধরে নেই, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ, বসে পড়ো আজান, থ্যাংক ইউ সো মাচ, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ পারে, নিজের ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি 2টো থেকে 3টা ল্যাঙ্গুয়েজও যদি পারে, আচ্ছা আজান যদি ভালো একটা গেম পারে, আজান যদি একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারে, আজান যদি একটা স্পোর্টসে ভালো হয়, আমাকে বলতে পারেন আজান যখন দেশ বিদেশে যে কোনো দেশে যাবে, ওর কোনো না কোনো জব তো ও খুঁজে বের করে ফেলতে পারবে। ওকে কেউ আটকে রাখতে পারবে? ওকে কেউ আটকে রাখতে পারে? আমি মনে করি পারবে না। একটা মানুষকে যদি এতগুলো কোয়ালিটি আমরা ভরে দিতে পারি, একটা মানুষের ভেতরে যদি এতগুলো কোয়ালিটিকে আমরা দিয়ে দিতে পারি, আমার তো মনে হয় বাংলাদেশের সন্তানদেরকে কেউ আটকে রাখতে পারবে না বিদেশে। ইম্পসিবল আটকে রাখা, যে কোনো জায়গায় তারা করতে পারবে, যে কোনো জায়গায় তারা উঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এর পাশে তো একাডেমিক শিক্ষা, যেটা আপনি আপনার লাইনে শিক্ষা নিচ্ছেন, সেটা তো আছেই সেগুলো। কাজেই আমি মনে করি আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ সন্তানদেরকে এভাবে আমি গড়ে তুলতে চাই, এভাবে আমি দেখতে চাই। আমি যেই সংক্ষেপে এডুকেশন নিয়ে আমার মিনিমাম একটা চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি মনে করেন? খুব কি খারাপ চিন্তাগুলো? আপনারা কি মনে করেন যে যদি ইনশাল্লাহ বিএনপি সুযোগ পেলে আপনাদের সহযোগিতা পাবো এই 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 পরিকল্পনাকে বাস্তবায়ন করার? থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ। আচ্ছা আসুন এবার, এখানে প্রশ্ন এসেছে এবং আমাদের 31 দফার মধ্যেও আছে, আহ, মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট বাড়ানোর জন্য, মহিলাদের ক্ষমতা বাড়ানোর জন্য, মহিলাদেরকে স্বাবলম্বী করা। দেখুন, কালকেও আমি বলেছিলাম একটি কথা, আমার জীবনের, আমার লাইফের 3জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আমার মা, একজন আমার স্ত্রী, একজন আমার সন্তান, কন্যা সন্তান, 3জনই মহিলা। খুব স্বাভাবিকভাবেই আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে, আমি ব্যক্তিগতভাবে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি গত 15 বছর, আমার মতন আমার বহু নেতাকর্মী এই পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছেন, অত্যাচার নির্যাতন, বিভিন্নভাবে হ্যারাস হয়েছেন, বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছেন। উনি কিন্তু, আমি একা কষ্ট ভোগ করিনি, আমার সহকর্মীরা একা কষ্ট ভোগ করেনি, তাদের সন্তানরা, তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন সবাই কষ্ট ভোগ করেছে। খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু চাইবো আমার পরিবারের মহিলা সদস্য যারা আছে, ভবিষ্যৎ যাদের আছে, তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে, যাতে বিপদ আপদে তারা শক্ত থাকতে পারে।
তাদেরকে কেউ টলাতে না পারে। এখন এইটি হচ্ছে নীতিগতভাবে একটি চিন্তা, নীতিগতভাবে একটি বিশ্বাস। এখন আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, একটি নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই। ফ্যামিলি কার্ড কথাটা নিশ্চয়ই এর মধ্যে কয়েক জায়গায় বলেছি, পত্রপত্রিকায় কম বেশি এসেছে, আপনারা শুনেছেন, নিশ্চয়ই পড়েছেন, দেখেছেন, শুনেছেন। এখন কি ফ্যামিলি কার্ডটা? আপনারা যেহেতু এখানে কথা হয়েছে 31 দফা নিয়ে, 31 দফা শুধু আমরা এখানে রাখছি না, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেহেতু এই দলের আদর্শে বিশ্বাস করেন, আমাদের এই 31 দফাকে আপনারা সারা দেশে আপনাদের সাধ্য অনুযায়ী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু বিএনপির মানুষ না, সাধারণ সব মানুষের মধ্যে। এখন এই যে ফ্যামিলি কার্ড, এটি একটি আমাদের চিন্তা, একটি পরিকল্পনা। দেখুন, আমরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিভিন্নভাবেই হোক আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষ, তাদেরকে স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, আমরা যদি মানুষের রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, মনে রাখবেন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাইমেন্টালিস্টলি দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার টংস্কার কিচ্ছু কাজে লাগবে না। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এখন ফ্যামিলি কার্ড যেটা, ফ্যামিলি কার্ড বলতে অনেকে হয়তো মনে করতে পারে যে রাষ্ট্র থেকে আমরা সব দিয়ে দেবো। না, রাষ্ট্র থেকে সব দেওয়া সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। বাট আমরা প্রান্তিক, এটা রাষ্ট্র, ফ্যামিলি কার্ডটা আমরা ইউনিভার্সাল রাখবো। ফ্যামিলি কার্ড এখানে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকের পরিবার হিসেবে পাবেন। একজন কৃষকের পরিবার পাবেন, একজন মসজিদের ইমাম সাহেব পাবেন, একজন মুদি দোকানদার পাবেন, প্রাইমারি শিক্ষক পাবেন, একজন ডিসি পাবে, একজন ইওনো পাবে, একজন এসপি পাবে, একজন ব্যবসায়ী পাবে, সবাই পাবে। যার প্রয়োজন সে নিবে, নিবে না, কিন্তু থাকবে সবার জন্য। এটি বুঝতে হবে কোন জিনিসটি। এই দেশে যেরকম চাইল্ড বেনিফিট আছে, চাইল্ড বেনিফিট নামে রাষ্ট্র থেকে একটা বেনিফিট দেওয়া হয়, এই বেনিফিট প্রত্যেকটা মানুষের জন্য, যাদের ছোট বাচ্চা আছে, 12 বছরের কম বাচ্চা আছে। এই দেশের প্রধানমন্ত্রীও সেটি দাবি করতে পারেন যদি তার 12 বছরের কম বাচ্চা থাকে। তবে আমার আমার ধারণা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সাধারণত নেন না, বিকজ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নিলে সেটাই ভালো। তো এখন ফ্যামিলি কার্ডটার মধ্যে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি কি ফ্যামিলি কার্ডটা। প্রথমে বলি, ফ্যামিলি কার্ডটা থাকবে কিন্তু ওই পরিবারের যে মা বা স্ত্রী, তার নামে আমরা দেবো ফ্যামিলি কার্ডটা। বাবা বা স্বামীর নামে দেবো না কিন্তু ফ্যামিলি কার্ডটা। ফ্যামিলি কার্ডটা দেবো মা বা যে স্ত্রী থাকবে সেই পরিবার, তার নামে। আচ্ছা, কেন এই উদ্দেশ্যটা? এই উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন, আমরা ধরে নিতে পারি যে এইভাবে জিনিসটা, যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আমি, একটা পরিবারের চারজনের, একটি পরিবার, চারজনের পরিবারের মাসে হয়তো 10 কেজি চাল লাগে। আমরা যদি স্টেট থেকে তাকে 1.5-2 কেজি চাল দেই, মাসে হয়তো তার ধরেন 1 কেজি তেল লাগে রান্না বান্নার জন্য। আমরা যদি 200 বা 250 গ্রাম তেল তাকে সরবরাহ করি, মাসে হয়তো 500 গ্রাম লবণ লাগে। আমরা যদি তাকে 50 গ্রাম বা 100 গ্রাম লবণ সরবরাহ করি, এরকম যদি কিছু প্রোডাক্ট আমরা তাকে দিই, অর্থাৎ আমরা যদি ধরে নেই মাসে তার খাবার খরচ 8,000, 10,000 টাকা, তাকে যদি আমরা স্টেট থেকে যদি তাকে আমরা 2,500, 3,000 টাকার যদি একটা সাপোর্ট দিই, কি হবে? যেটা হবে, তার যেটা নিজস্ব খরচ, সেখান থেকে প্রতি মাসে সে 2,500, 3,000 টাকা করে সেভ করতে পারছে। ওই মা বা ওই যে গৃহিণী, সে সেভ করতে পারছে। আমরা ধরেই নিতে পারি সে যেই অর্থটা সেভ করবে, সেটা সে কি কিভাবে খরচ করবে? এক, তার সন্তানদের লেখাপড়া, তার সন্তানদের হেলথ, এবং 3 নম্বর হচ্ছে তার পরিবারের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সে হয়তো ছোট 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 ইনভেস্ট করবে সে, যেখান থেকে সে একটা রিটার্ন পাবে, যেটা দিয়ে সে ফ্যামিলিকে সাপোর্ট দিবে। মূল বিষয়টা হচ্ছে তার ফ্যামিলির সন্তানদেরকে সে শিক্ষা এবং হেলথে সাপোর্ট করবে। এটা মা করবে, কিন্তু বাপরা করে, সব সময় করে না, বাপরা এদিক ওদিক খরচ করে ফেলে, এটি আমি মনে করি। আচ্ছা, তো এখন যখন কয়েক বছর ধরে কয়েক বছর ধরে ওই মা বা ওই গৃহিণী যখন
500, 1000, 1500, 2000, 3000 টাকা করে সেভ করতে পারবে প্রতি মাসে। ধরে নিলাম আমরা সে প্রতি মাসে হয়তো 1000 টাকাই সেভ করলো। একদম গ্রামের প্রান্তিক কৃষক, একজন মুদির দোকানদার, রিক্সা চালক, বা এরকম খুব নিম্ন আয়ের যারা মানুষ, প্রান্তিক মানুষ, তাদের পরিবারে যখন এরকম সেভ হবে, 12 মাসে 12,000 বা 20,000 বা 24,000 টাকা সেভ হলো। অনেকের কাছে হয়তো 12,000, 24,000 বা 30,000 টাকা খুব টাকা না, কিন্তু প্রান্তিক একজন মানুষের কাছে, একজন কৃষকের কাছে, কৃষকের ফ্যামিলির কাছে, একজন রিক্সা চালকের ফ্যামিলির কাছে, একজন ছোট মুদির দোকানের ফ্যামিলির কাছে, একজন ডে লেবারের ফ্যামিলির কাছে কিন্তু বছরে 20,000, 30,000 টাকা অনেক টাকা কিন্তু। কাজেই 1 বছরে 20,000 বা 25,000, 30,000 টাকা সেভ, 2 বছরে 60,000 সেভ। তার মানে আপনি চিন্তা করেন একটা সার্টেন 2, 4, 5 বছর পরে গিয়ে তার কাছে সেভিং হবে। সেভিং হলে সেটা স্বাভাবিকভাবে তাকে, ওই মহিলাকে অনেক স্বাবলম্বী করবে, সাহসী করবে, ইন্ডিপেন্ডেন্ট করবে, এবং কনফিডেন্ট বাড়াবে। তার তার কনফিডেন্স অনেক বেশি বাড়িয়ে দিবে। তার